বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য একে অপরের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। এই সুবিধা রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। আগে কেবল বাণিজ্যের জন্য বাংলাদেশ ও ভারত দুই দেশের মধ্যে বাণিজ্যের জন্য নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, চুক্তিতে নতুন ধারাটি সংযোজনের ফলে বাংলাদেশ, ভুটান বা নেপাল বাণিজ্য করার জন্য ভারতের নৌপথ, সড়কপথ ও রেলপথ ব্যবহার করতে পারবে। এই সিদ্ধান্ত দু দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এ ব্যাপারে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে কি ফি ধার্য করা হবে তা উভয়কে দিতে হবে। সচিব জানান, এই খসড়ার নতুন আরেকটি বিষয় হলো, আগে চুক্তির মেয়াদ ছিল 3 বছর, এখন তা বাড়িয়ে 5 বছর করা হয়েছে। এই চুক্তি স্বাভাবিকভাবেই নবায়ন হবে। কার্যকর হবে তখন বাংলাদেশ যদি ভুটানের সঙ্গে বাণিজ্য করতে চায় বা নেপালের সঙ্গে বাণিজ্য করতে চায়, তাহলে ভারতের ওয়াটারওয়েজ, রোডওয়েজ এবং রেলওয়েজ ব্যবহার করতে পারবে। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন। ভারত যে সুবিধা পাবে, বাংলাদেশ একই সুবিধা পাবে, এবং বাংলাদেশ যে সুবিধা পাবে, ভারত একই সুবিধা পাবে। বা বাংলাদেশকে যে পরিমাণে, যে হারে ফি পে করতে হবে, ভারতকে একই হারে পে করতে হবে। ইটস এ উইন-উইন সিচুয়েশন। সিপির হেড অফ রিসার্চ খন্দকার গোলাম মোয়াজ্জেম আছেন আমাদের সঙ্গে। নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারতের নৌ, সড়ক ও রেলপথ বাংলাদেশ ব্যবহার করতে পারবে। এই চুক্তিটি হলে দেশের অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে, জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম? আমার মনে হয় এরকম একটি চুক্তি যদি সাধিত হয়, তাহলে ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানে 4টি দেশের ভিতরে একটি নতুন ধরনের ভ্যালু চেইন গড়ে ওঠার সুযোগ তৈরি হবে, এবং যার মাধ্যমে এই অঞ্চলের যারা উদীয়মান বিনিয়োগকারী, তারা এই 4টি দেশকে ব্যবহার করে বিনিয়োগ এবং বাণিজ্যের বিষয়টিকে গুরুত্ব দেবেন। একই সাথে যেহেতু এর পাশাপাশি এই দেশগুলোর ভিতরে পণ্য পরিবহন ঘটবে, সুতরাং এই দেশগুলোর ভিতরে কিন্তু পণ্য পরিবহন খাতেও ব্যাপক সংখ্যক বিনিয়োগের প্রয়োজন হবে। বাংলাদেশের ভিতর দিয়ে ভারত তার পণ্য যদি ট্রান্সশিপমেন্ট করে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের যে ধরনের সড়ক যোগাযোগের যে বাহনগুলো রয়েছে, সেটি আসলে পর্যাপ্তভাবে সেটির উপযোগী না। সেটির জন্য কাভার্ড ভ্যান বা এই ধরনের খাতে কিন্তু নতুন বিনিয়োগের প্রয়োজন হবে। একইভাবে রেল খাতে বিনিয়োগের দরকার হবে, এমনকি নৌপথেও কিন্তু বিনিয়োগের দরকার হবে। এই বিনিয়োগ করবার মাধ্যমে যেটি হবে, যে যখন নতুন করে ফি নির্ধারিত হবে, সেই সার্ভিস চার্জের সুবিধাটি বাংলাদেশ পাবে। অন্যদিকে এর মাধ্যমে নেপাল এবং ভুটান যখন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের মংলা বন্দর দিয়ে তাদের পণ্য আমদানি এবং রপ্তানি করবে, তখন মংলা বন্দরের যে অব্যবহৃত ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটির ব্যবহার অনেক বেড়ে যাবে, এবং সেখানে আমাদের সার্ভিস চার্জ বৃদ্ধির সুযোগও তৈরি হবে। মোট কথা, এরকম একটি সুযোগকে বাংলাদেশ বিভিন্নভাবে নিয়ে যেতে পারে, তবে এটির জন্য বাংলাদেশের বিভিন্ন রকমের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম, সেটি আপনি খুব সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে বললেন, কিন্তু আমি যদি জানতে চাই যে বাংলাদেশ যখন, আমি একজন বাংলাদেশি ব্যবসায়ী হিসেবে যখন ভারত, নেপাল এবং ভুটানকে আমার জায়গা চিন্তা করব যে আমি আমার পণ্য নিয়ে যেতে পারি, আমি এমন কি পণ্য নিয়ে যাব যেটি আসলে ভারতীয় পণ্যের তুলনায় আমি আসলে বেশি ব্যবসা করতে পারবো? সেটি কি আমার জন্য আসলে একটি বিজনেস কেস হবে, নাকি এটি আসলে ভারতের জন্যই একটি সম্প্রসারিত বাজারের একটি ক্ষেত্র তৈরি হবে? আমার মনে হয় যে আমাদেরকে বিষয়টিকে স্বল্প মাত্রায় না দেখে দীর্ঘমেয়াদী চিন্তা করা দরকার। এই মুহূর্তে এই অঞ্চলের দেশগুলো কিন্তু একই সাথে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল মিলে যে চতুর্দেশীয় যে এগ্রিমেন্ট বা চতুর্দেশীয় যে সুযোগ তৈরি হচ্ছে, এটি কিন্তু বড় আকারে ভবিষ্যতে সার্ক দেশগুলোর সাথে ভারতের ভিতর দিয়ে সংযোগ তৈরি করার সুযোগ তৈরি করবে, এবং একই সাথে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া, চীন পর্যন্ত কিন্তু সংযোগ সড়কেরও কিন্তু একটি ভিত্তি তৈরি করবে। সুতরাং এই মুহূর্তে আপাতভাবে মনে হতে পারে যে নেপাল বা ভুটানের সাথে বাংলাদেশের পণ্য আনা নেওয়ার তেমন কোনো হয়তো বড় বিষয় নেই, বরঞ্চ ভারতেরই উত্তর পূর্বাঞ্চলের হয়তো পণ্য নেওয়া দেওয়ার বেশি বিষয় থাকতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য যেটি সুবিধা হবে, যে এই সুবিধাগুলো দেবার মাধ্যমে বাংলাদেশ সার্ভিস চার্জ পেতে পারবে, এবং যে পরিমাণটি কম না, এবং বাংলাদেশ যদি নেগোশিয়েট করে একটি ভালো রেট ঠিক করতে পারে, সেটিও কিন্তু বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে। তবে আমার কাছে এখনো এটা মনে হয় যে আমাদেরকে এটিকে দীর্ঘমেয়াদে চিন্তা করা উচিত, যার হয়তো প্রাথমিক একটি ভিত্তি এরকম একটি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা হলো। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ।